প্রিয় দর্শক, মেট্রো সেম টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। দর্শক, 5 আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা ভারত চলে যান এবং সেখানে তিনি অবস্থান করছেন এখন পর্যন্ত। সরকার পতনের পর যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল আসলে ভারত বিষয়টি কিভাবে নিচ্ছে এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ভারতের অবস্থানই বা কী। জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়া না হওয়া নিয়ে নানান আলোচনা হয়েছে। দর্শক, বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি নানান অপপ্রচার ভারতীয় মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন হচ্ছে বাংলাদেশ বিরোধী। আমাদের আজকের আলোচনার বিষয় দেশের বিরুদ্ধে অপপ্রচার। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, প্রচার সম্পাদক বিএনপি। আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আপনাকেও আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। জনাব সুলতান সালাউদ্দিন টুকু, যেটি দিয়ে শুরু করছি যে দেশের বিরুদ্ধে অপপ্রচার, আপনি নিশ্চয়ই রাজনীতিবিদ হিসেবে খেয়াল করছেন যে বিগত কিছু সময়ে দেশে একটা অস্থির পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছিল, যেখানে আসলে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সেই ঐক্য বিনষ্ট করা, আপনি চট্টগ্রামের ঘটনা বলেন, কিংবা একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছিল। এটা আসলে কারা করছে এবং আপনি কি মনে করেন একজন রাজনীতিবিদ হিসেবে এটিকে কিভাবে দেখছেন আপনি? বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার সার্বিক বিষয়ই বর্তমানে বাংলাদেশের মানুষ মনে করে পতিত স্বৈরাচার ফ্যাসিবাদী শক্তি, তারাই বিভিন্ন কায়দায় তাদের প্রেতাত্মারা বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত রয়েছে। বিশেষ করে আমি একটি জিনিস যদি খেয়াল করেন, যে পতিত স্বৈরাচার খুনি শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যিনি পালিয়ে গেছে ভারতে, ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে এবং আশ্রয় দিয়ে তার সপক্ষে বিভিন্ন বিষয়ে কথা বলছে। তো শেখ হাসিনা একজন খুনি এবং পতিত স্বৈরাচারকে কেনই বা তারা এইভাবে আশ্রয় দিবে, বা তারাই কেন বা একটি দেশ হিসাবে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে তাদের কাছে কিন্তু মানুষ এটি প্রত্যাশা করে না। একজন স্বৈর শাসক যিনি দেশের মানুষের উপরে নির্যাতন করে, জুলুম করে, হত্যা করে, গণহত্যা চালিয়ে এই দেশ থেকে পালিয়ে গেছে, তাকে আশ্রয় দেওয়া তাদের কোনোভাবেই উচিত হয় না। বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে কিন্তু আঘাত করেছে, গণতান্ত্রিককামী মানুষের সেন্টিমেন্টে কিন্তু এটি আঘাত করেছে। এবং তারাই এবং তাদের দোসররাই বিভিন্নভাবে এই দেশটিকে অস্থিতিশীল করা, দেশের বিরুদ্ধে এই কাজ করা, দেশের বিভিন্ন সেক্টরগুলিতে অস্থিতিশীল করা, এই যে গার্মেন্টস লাইনে অসন্তোষ সৃষ্টি করা, বিভিন্নভাবে দেখা গেছে যে এই আনসারদেরকে নামিয়ে দিয়েছে, দেখা গেছে ওইখানে আওয়ামী যুবলীগেরা নেতারা এবং গার্মেন্টস কর্মীদের সাথে যারা আন্দোলন করছে, দেখা যাচ্ছে যে আওয়ামী যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা এর সাথে রিলেটেড। তো এই যে ফ্যাসিবাদ স্বৈরাচারের পতিত দোসররা বিভিন্ন জায়গায় রয়েছে, তারা এখনও রয়েছে বিদ্যমান, তাদের এই প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে যে কিভাবে তারা। সেটি ঠিক আছে, কিন্তু আমি যেটি বলছিলাম যে এগুলো তো আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়, বা এর আগেও এই ধরনের আন্দোলন হয়েছে, কিন্তু যে বিষয়টিকে আসলে প্রাধান্য দিয়ে ভারত, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ, হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতনের যে আসলে একটা সেন্টিমেন্ট তৈরি করার তারা চেষ্টা করছে, তাদের দেশে তারা আন্দোলন করছে এগুলো নিয়ে। আমাদের উপ হাইকমিশনে আগরতলায় হামলা হয়েছে, এটি কি আসলে কিভাবে দেখেন? এই বিষয়টি আসলে আমরা সামাল দিতে কতটুকু পারছি? এইটা আসলেই যদি আপনি মোটা দাগে চিন্তা করেন, যে একজন পতিত স্বৈরাচারকে তারা আশ্রয় দিয়েছে এবং এই দেশে আধিপত্য তারা কিন্তু বিস্তার করার চেষ্টা করেছে। তারা যেহেতু এই আধিপত্য বিস্তারে তারা ব্যর্থ হয়েছে, তাদের পুতুল যে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই ক্ষেত্রে তারা এখন এই জিনিসটাকে, এই দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তারা তাদের ফয়দা লুটার চেষ্টা করছে। আমি একটু এই বিষয়ে জোনায়েদ সাকির কাছে একটু জেনে আসি। জোনায়েদ সাকি, যেটি বলছিলাম যে সুলতান সালাউদ্দিন টুকু বলছিলেন যে আনসারদের আন্দোলন কিংবা দেশের ভেতরে যেগুলো শুরুর দিকে হয়েছিল সেগুলো ধীরে ধীরে আসলে দমন করা গেছে বা একটা স্টেবল পরিস্থিতিতে আনা গেছে, কিন্তু এখন নতুন করে যে বিষয়টিকে আসলে জাতিগত দাঙ্গা বাঁধানোর যে প্রচেষ্টা করছে পার্শ্ববর্তী দেশ থেকে আমরা দেখতে পাচ্ছি তাদের মিডিয়াগুলো, তাদের রাজনৈতিক কিছু দল
এবং আমাদের উপ হাইকমিশনে হামলার মতো ঘটনা ঘটেছে। এই বিষয়টাকে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে, যেখানে আমরা এখন নির্বাচন নিয়ে কথা বলছি, সামনে দেশ কিভাবে চলবে, একটি সরকারের পতন হয়েছে যেটাকে আপনারা স্বৈরাচারী সরকার বলছেন, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের আচরণ বা পার্শ্ববর্তী দেশের আচরণ আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমার সহ-আলোচক জনাব সুলতান সালাউদ্দিন টুকু এবং যারা দেখছেন আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা স্বৈরাচারী বলছি না, এখন বাংলাদেশের পুরো দেশের জনগণ একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনের অভিজ্ঞতার মধ্যে গেছে, গণহত্যার অভিজ্ঞতার মধ্যে গেছে। এইটা তো কোনো এটা একটা বাস্তব ব্যাপার ছিল। তো সেই বাস্তব অভিজ্ঞতা, দগদগে অভিজ্ঞতা এখনো মানুষের মধ্যে আছে এবং সেই রকম একটি শাসন হত্যাযজ্ঞ চালিয়েছে শেখ হাসিনা এবং তাকে জনগণের সংগ্রামে, অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করতে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। এই জায়গাটা এখানে আছে। এখন তিনি তো বহু সময় বলেছেন ভারতকে উনি যা দিয়েছেন সেটা ভারত চিরজীবন মনে রাখবে। তো সেইটাই আমরা দেখলাম যে ভারতে গিয়েই তিনি আশ্রয় নিলেন এবং তাকে তারা আশ্রয় দিলেন। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই তার উপরে অনেকগুলো বিষয়ে ভারতের সাথে কূটনৈতিক চ্যানেলে করেছে, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা সহ একটা এই ধরনের অবৈধ শাসন, লুটপাট, দুর্নীতি, গুম, খুন এগুলোর অভিযোগ আছে। কাজেই তাকে বিচারের আওতায় মানে সরকার আনতে চায় এবং তার রাজনৈতিক তৎপরতা এবং ভারতের মাটি থেকে সে যাতে কোনো এই ধরনের কাজ না করতে পারে। কিন্তু আমরা দেখছি তারা করে যাচ্ছেন, টেলিফোনে আলাপ আলোচনা করছেন, সেগুলো আবার লিক হয়ে যাচ্ছে এবং তার মধ্যে আজকে টেলিফোন আলাপ প্রচারের ক্ষেত্রে কি নিষেধাজ্ঞা এসেছে ভাই কোর্ট থেকে? তারপরে আমরা দেখলাম যে নিউ ইয়র্কে একটি সমাবেশে অনলাইনে যুক্ত হয়েছেন এবং একটা মিথ্যাচারের সীমা ছাড়িয়ে যত রকমভাবে বলা যায় সেগুলো বলছেন। এগুলোকে আপনারা কিভাবে দেখছেন? তিনি যে এখনো অনুধাবনের জায়গায় যাননি, অনুশোচনা হয়, এটা তো একটা এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে একটা কতটা দেশের জনগণের বিরুদ্ধে গেলে এইভাবে গণহত্যা নির্বিচারে চালানো যায় একটা ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য। এক, দুই হচ্ছে শেষ পর্যন্ত আরও গুলি করার জন্যই পুরো রাষ্ট্রকে তিনি মানে নানাভাবে চেষ্টা করছিলেন তাদেরকে সেইভাবে কাজে লাগানোর, কিন্তু সেটা আসলে শেষ পর্যন্ত আর সফল হননি। তো এই যে তার যে অবস্থান, সেটা তো একটা অধ্যায় গেল। তারপরে আমরা যখন দেখছি যে ন্যূনতম অনুশোচনা, দায় দায়িত্ব, অনুতাপের তো জায়গায় নেই, উপরন্তু সম্পূর্ণ মন গড়া একটা কাহিনী তৈরি করে সেটা এখন প্রচার করার চেষ্টা করছেন এবং প্রতিষ্ঠিত করা সম্ভব আপনার মনে হয়? না, এটা বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে না, কিন্তু কতিপয় লোক তো থাকেই যারা সুবিধাভোগী নানাভাবে এবং যাদেরকে বিভ্রান্ত করা সহজ, বিদেশের বিশেষত যারা আছে সেইটাই তারা অবলম্বন করার চেষ্টা করছে এবং ওই যে বিভ্রান্ত করার চেষ্টা বিশেষত প্রবাসীদের মধ্যে, সেখানেই তার একটা টার্গেট আছে। দেশের ভেতরে তো তার সুবিধাভোগীরা কিছু আছেই, ফলে সেই তারা যাতে বিশ্বাস করে এবং বিশেষত আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে যাতে এইভাবে পোর্ট্রে করা যায়, এইভাবে চিত্রিত করা যায়, তার জন্য একটা চেষ্টা এই পতিত ফ্যাসিস্ট সরকার, তাদের লোকজন, তাদের সমর্থকরা সবাই মিলে চেষ্টা করছে এবং এইটাকে মানে সহযোগিতা করছে ভারতের মিডিয়া, এমনকি ভারতের সরকারেরও। কারণ এই বিজেপি সরকার তাদের জন্য একটা হচ্ছে শেখ হাসিনাকে তারা শেখ হাসিনার পতনকে প্রায় কিছুতেই তারা মেনে নিতে পারছে না, এটাই প্রতীয়মান হচ্ছে। এক, দুই হচ্ছে যে তাদের অভ্যন্তরীণ রাজনীতির জন্য বাংলাদেশকে এইভাবে চিত্রিত করা, এখানে হিন্দু সম্প্রদায় খুব খারাপ অবস্থায় আছে, এটা বলতে পারলে, এটা আন্তর্জাতিকভাবে প্রচার করতে পারলে তাদের নিজেদের দেশের লাভ হয়, বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে তাদের সুবিধা হয়। তো সেই জায়গা থেকে তারা ওই কাজটা করার চেষ্টা করছে। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের একটা ভয়ঙ্কর যুদ্ধ তারা চাপিয়ে দিয়েছে এবং যেহেতু তাদের সফট জগতে মানে সফট পাওয়ার বেশ শক্তিশালী এবং সেটা দিয়ে তারা একটা সেই রকম এখন মানে একটা কি বলা যায় যে বাংলাদেশের বিরুদ্ধে চরম অপপ্রচার নেমেছে। বেশিরভাগ ঘটনাই হচ্ছে ফেক এবং সেই সব ফেক ঘটনাগুলো কিংবা ভারতে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো বাংলাদেশ বলে চালিয়ে দেওয়া হচ্ছে, অতীতের ঘটনাগুলোকে এনে চালিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা যে জিনিসটা মনে করি যে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে এবং গতকালকে প্রধান উপদেষ্টার সাথে যে রাজনৈতিক দলগুলোর বৈঠক কিংবা এর আগে এবং আজকেও যে বৈঠক হবে ধর্মীয় নেতৃবৃন্দের কিংবা
এরপরেও যে আরো বৈঠক তারা এই করবেন, বৈঠক নিয়ে জানতে চাই যে আমি সেখানে আসছি আসলে যে কি হয়েছে, এই আপনারা কি প্রস্তাবনা বৈঠকগুলোতে দিয়েছেন? যে জাতীয় ঐক্যের জায়গাটা এসছে সেটা প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ, এবং এই ধরনের প্রচারণা করে তারা আসলে আমাদের কোনো ইয়ে করতে পারবে না। কিন্তু যে আন্তর্জাতিক মহলে পশ্চিমা দেশগুলোতে, পৃথিবীর বিভিন্ন দেশে তারা ওইটাকে টার্গেট করেছে যে ওইখানে মিসইনফরমেশন, এবং সেইখানে আমরা বলেছি যে এই ডিসইনফরমেশন যুদ্ধটাকে আমাদের মোকাবেলা করতে হবে, এবং অসত্যের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে আমাদের সত্য দিয়ে আমরা আমাদের লড়াইটা করার চেষ্টা করব। ফলে আমাদের মিশনগুলো আমাদের সরকারের দিক থেকে, আমাদের জনগণের দিক থেকে, প্রবাসীদের দিক থেকে সবাই মিলে আমরা চেষ্টা করি যে এই ধরনের ডিসইনফরমেশন, মিথ্যা, অপপ্রচারের বিপরীতে আমরা যাতে সত্যকে তুলে ধরতে পারি, বাংলাদেশের প্রকৃত অবস্থাটা তুলে ধরতে পারি। এইখানে বাংলাদেশের মানুষ যে সম্প্রীতি, যে একটা সংহতি এবং যে ধরনের ধৈর্যের পরিচয় আমরা এখানে দেখছি, বিশেষত 5ই আগস্টের পর থেকেই বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং সেগুলো আমরা তদন্ত চাই, কারণ এই ঘটনাগুলোকে যে ব্যবহার করা হচ্ছে তাতে মনে হচ্ছে যে ঘটনার পেছনেও তাদের হাত আছে। এবং সেটা তো এসে প্রমাণিত হয়ে গেল যখন শেখ হাসিনা নিজে বলেন যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে হবে, সেখানে হামলা হলে সেই ছবিগুলো তুলে রাখতে হবে, সেটা তার চ্যানেলে তিনি পাঠিয়ে দেবেন। একই কায়দায় তারা ইসকনের ব্যানারে কিভাবে আমরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করলো, কি নির্মম নৃশংসভাবে, এবং সেই হত্যাকাণ্ডে ছাত্রলীগ, যুবলীগ যে যুক্ত ছিল এখন সব কিছু ছবিসহ সামনে চলে এসছে। কাজে এইটা করে তারা কী করতে চেয়েছিল যাতে মুসলিম সম্প্রদায় খেপে যায়, উত্তেজিত হয়ে তারা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা করে, এবং সেই ছবিগুলো ভিডিও চিত্র তারা আবার পাঠিয়ে দিতে পারেন। এই তাদের পুরো ষড়যন্ত্র কিন্তু চট্টগ্রামের মানুষ যে অসাধারণ ঐক্যের মধ্য দিয়ে নস্যাৎ করে দিয়েছেন। তারা কোনোভাবেই এই ধরনের ফাঁদে পা দেননি, বরং যে সংযম, ধৈর্য এবং সম্প্রীতির জায়গাতে আছেন। পুরো বাংলাদেশের মানুষ যেটা দেখাচ্ছে, এটাতে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা মনে করছে যে বাংলাদেশে তাদের কথা অনুযায়ী 5 লাখ লোক মরে গেল না কেন, সব দখল হয়ে যাচ্ছে না কেন, সব কিছু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন লেগে যাচ্ছে না কেন, এই যে তাদের এতদিনকার প্রচার, ওবায়দুল কাদের যে বারবার এই কথাগুলো বলতেন, কিংবা তাদের অন্যান্য নেতারা, সেগুলো ঘটছে না। এখন এগুলো তারা নিজেরাই ঘটানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছে এবং সেই সব ঘটিয়ে তারা বাইরে প্রচার করতে চায়। এটা আমাদেরকে মোকাবেলা করতে হবে আমাদের ঐক্য দিয়ে। আমরা পরিষ্কারভাবে বাংলাদেশের মানুষ এটা অভ্যুত্থানের মধ্যে জানিয়ে দিয়েছে যে আমরা সকল দেশের সাথে, ভারত সবার সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, বন্ধুত্ব মানে সুসম্পর্ক চাই আমরা, কিন্তু সেটা হতে হবে অধিকার, সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে। সেই মর্যাদার জায়গা ক্ষুণ্ণ করে নতজানু হয়ে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমরা ভারতের সাথে কোনো সম্পর্কের এই পুরনো ধারা আমরা বজায় রাখবো না। এই যে জায়গাটা, সেটা এখন তাদের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়েছে। কিন্তু আমরা ভারতের সরকারকে বলবো, যত দ্রুত আপনারা এই নতুন বাস্তবতাকে গ্রহণ করতে পারবেন, মেনে নিতে পারবেন, ততই কিন্তু উভয় দেশের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠার ভিত্তিটা রচনা হবে। কারণ ওইটা তো সুসম্পর্ক ছিল না, ওটা ছিল দাসত্ব। বাংলাদেশের মানুষ সেটা রিজেক্ট করে দিয়েছে। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। 1971 সালে আপনারা আমাদের যুদ্ধে আমাদের যে সহযোগিতা করেছেন, তার জন্য ভারতের জনগণের কাছে আমরা সবসময় তাদের প্রতি কৃতজ্ঞতা, তাদের প্রতি আমরা সেটা জানিয়েছি। কিন্তু এর মানে তো এই নয় যে বাংলাদেশ ভারতের একটা করদ রাজ্য হবে। এর মানে আপনারা যদি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে থাকেন, বাংলাদেশের জনগণের সার্বভৌমত্বের পাশে দাঁড়িয়েছিলেন, সেইটা যদি মেনে নিতে পারেন, তাহলে সেই অনুযায়ী পররাষ্ট্রনীতি ঠিক করা দরকার। একটা পতিত, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত, উচ্ছেদকৃত একটা সরকারের পক্ষ নিয়ে বাংলাদেশের সমস্ত জনগণের, অধিকাংশ জনগণের যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, সেটার বিরুদ্ধে দাঁড়ানো কোন পররাষ্ট্রনীতিতে হতে পারে, সেটা ভারতের কর্তা ব্যক্তিদেরকে ভাবতে হবে। বাংলাদেশের মতো আগাবে, উস্কানিতে পা দেবে না। বাংলাদেশ কোনো রকমের এই ধরনের যে কাজ, যেগুলো ভারত কিংবা যারা এই পতিত ফ্যাসিস্টরা যে ফাঁদ ফেলতে চাইছে, সেই ফাঁদে পা দেবে না। আমরা সুসম্পর্ক চাই, আমরা উস্কানি পরিহার করতে চাই, কিন্তু আমরা আমাদের বাংলাদেশকে অপপ্রচারের মধ্যে ফেলার সব ধরনের তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। জনাব সুলতান সালাউদ্দিন টুকু, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি নিশ্চয়ই এই আলোচনাগুলো দেখেছেন বা শুনছেন যে সীমান্তে বিএসএফ এর টহল বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি ভারতীয়রা হুমকি দিচ্ছে যে ব্যবসা বাণিজ্য যেগুলো রয়েছে সেগুলো বন্ধ করার, বাংলাদেশকে তারা চাপে ফেলতে চায় বিভিন্ন দিক থেকে। আপনি কি মনে করেন যে জোনায়েদ সাকিব যেটি বলছিলেন যে সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে, দাসত্বের নয়, এই দাসত্বের জায়গা থেকে বেরিয়ে আসলে তিন দিকে যেহেতু আমাদের ভারত, এই জায়গা থেকে রাজনীতি করা কি আসলে আমাদের জন্য কতটুকু সম্ভব? অবশ্যই সম্ভব। আমি আমার মর্যাদার জায়গা থেকে আমি আমার দেশ পরিচালনা করব। এইখানে
ভারত যেইভাবে বিগত পতিত স্বৈরাচার শেখ হাসিনা মন্ত্রীরা বলতো যে ভারতের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু আমরা তো দেখেছি যে কংগ্রেসের পতনের পর দেশে মিষ্টি বিতরণ হয়েছে, যে এরকমও ঘটনা দেখেছি আমরা। সেটি কেন? ভারতকে মানে খুশি করার জন্য কি আসলে সবগুলো দলই চেষ্টা করে কিনা? এখন পরিবর্তিত পরিস্থিতিতে হয়তো একটি ভিন্ন অবস্থানে আমরা গিয়েছি। এটা ঠিক না আর কি। পরিবর্তিত পরিস্থিতি থেকে পূর্বে যখন বিএনপি ক্ষমতায় ছিল, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখনও কিন্তু এই ন্যায্য পানির হিস্সা নিয়ে কথা বলেছে, জাতিসংঘের সাথে কথা বলেছে, এবং পানির কিন্তু সঠিক হিস্সা তখন কিন্তু ন্যায্য হিসাব কিন্তু তখন তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অর্জন সেটি কিন্তু তখন আমরা দেখেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি উক্তি ছিল যে বিদেশে আমাদের কোনো প্রভু থাকবে না, বন্ধু থাকবে, বন্ধুত্বের ভিত্তিতে আমরা রাষ্ট্র পরিচালনা করব। এইখানে পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ যেভাবে তারা ভারতের কাছে তাদের দাসত্ব তারা প্রমাণ করেছে, যেমনি তাদের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যাই বলেছিল যে দিল্লিতে যাই বলে এসেছি আমাদেরকে যেন আরেক ট্রাম ক্ষমতায় আনে। মানে তাদের করুণায় তারা ক্ষমতায় ছিল এবং তাদের সহযোগিতায় তারা ক্ষমতায় ছিল। এটাই কিন্তু বাস্তবতা। সেটি দেশের মানুষ, ভারত মনে করছে যে তাদের যেহেতু দাসত্ব যারা করত, যারা বাংলাদেশকে তাদের পররাজ্য বানাতে মতো করেই দেশ পরিচালনা করছে, সেই জায়গা থেকে যখন তারা একটু তাদের অবস্থান যখন দেখছে যে পরিবর্তন হয়ে গেছে, তখন তারা তাদের এই যে বাণিজ্য অবরোধ দেওয়ার চিন্তা করতেছে, তারপরে আপনার সীমান্ত বন্ধ করে দিচ্ছে, বিএসএফের সীমান্তে বিএসএফের জোরদার পাহারা বসিয়েছে। এইগুলি কি করে কিন্তু ফল ভালো হবে না। আপনারা নেপালেও কিন্তু তাদের যে নীতি, সেই নীতিতে নেপালেও কিন্তু তারা হয়েছে, তাদের বিপরীতে অবস্থান নিয়েছে। বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি সবার সাথে চেষ্টা করে তাহলেই কিন্তু তাদের দিক থেকেও কিন্তু একসময় কিন্তু ইদানিং দেখতে পারবেন যে তাদের বুদ্ধিজীবীরাও কিন্তু কথা বলছে তাদের সরকারের এগেনস্টে, যে তাদের সরকার যেভাবে বাংলাদেশের সাথে আচরণ করছে তাতে করে পরিস্থিতি তাদের বিপক্ষে যাবে। এবং অনেকগুলি জার্নালেও কিন্তু দেখবেন যে লিখছে, সাংবাদিকরা লিখতেছে যে যেভাবে মোদি সরকার বাংলাদেশের সাথে আচরণ করছে সেটি তাদের জন্য সুফল বয়ে আনবে না। কাজেই এই চট্টগ্রামে যে আমাদের আইনজীবী হত্যা হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকগুলি ঘটনা ইতিমধ্যেই জুনায়েদ সাকি ভাই বলেছে যে হিন্দুরা মন্দির ভেঙে এইটা একটা পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল। অনেক জায়গায় কিন্তু অ্যারেস্ট হয়েছে, হিন্দু অ্যারেস্ট হয়েছে। সেক্ষেত্রে এই ঘটনাগুলো মানে সঠিকভাবে রাখার জন্য বা যাতে বিশৃঙ্খল কিছু না হয়, আপনারা রাজনৈতিক দল হিসেবে আপনাদের ভূমিকা কি বা আপনারা কি করছেন? আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি। এবার যে এই পূজা গেল, দুর্গা পূজা গেছে, আমরা কিন্তু প্রত্যেক পূজাতে আমরা নিজেরা পরিদর্শন করেছি এবং ওয়ার্ড লেভেলে আমাদের নেতাকর্মীরা কিন্তু পূজাগুলিতে পাহারা বসিয়েছে, যাতে করে নিজেরা নিজেদের এই প্রতিমা ভেঙ্গে সেইটাকে ভিন্ন দিকে প্রবাহিত না করতে পারে। এইবার দেখেন কোথাও কিন্তু কোনো ঘটনা ঘটেনি মন্দিরগুলোতে, এবং সুন্দরভাবে তারা পূজা উদযাপন করতে পেরেছে। এটি কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল, বিএনপি সহ সকল রাজনৈতিক দল কিন্তু সহযোগিতা করেছে। একমাত্র পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার তারা কিন্তু কোনো মন্দির পরিদর্শনে যেতে পারে নাই, কারণ বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা যেহেতু যেতে পারে নাই, আমি মনে করি যে ষড়যন্ত্র করার ক্ষেত্রে তাদের যেই প্রয়াস ছিল সেটা তারা করতে সক্ষম হয় নাই। এবং রাজনৈতিক নেতাদের দূরদর্শিতা এবং আমাদের পদক্ষেপের কারণে এই ঘটনা তারা ঘটাতে পারে নাই। ওবায়দুল কাদের যেই কথাটি সাকিব ভাই বললেন, যে ওবায়দুল কাদের বলেছিল যে যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায় তাহলে 5 লক্ষ লোক মারা যাবে, কিন্তু বাস্তবে কি একজন লোকও মারা গেছে? একজন হিন্দুও মারা গেছে বাংলাদেশে? অথচ হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এই একটি।
আপনি ভালো বিষয়গুলো তুলে ধরছেন, ঠিক সেটি দেখছি, কিন্তু আমরা পত্রপত্রিকা এর বাইরেও কিন্তু বিভিন্ন সংবাদ দেখি যে বিশেষ করে ৫ আগস্টের পরে যেই মামলাগুলোতে আওয়ামী লীগের কর্মীরা কিংবা নেতারা যারা অনেকেই গ্রেপ্তার হয়েছেন, তাদের পক্ষে আদালতে আইনজীবীরা যারা দাঁড়াচ্ছেন তাদেরকে আসলে নানানভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। এটা কি আসলে মানে তার মৌলিক অধিকারের ক্ষেত্রে বা আইনের দৃষ্টিকোণ থেকে সেটি আসলে কতটুকু যৌক্তিক আপনি মনে করেন? এইটা একটা যখন মুভ হয়, যখন একটা বিপ্লব হয়, বিপ্লবের বিপক্ষে যাদের অবস্থান থাকে, তখন কিন্তু স্বাভাবিক কারণে আপনি অনেকগুলি অন্যায়ের সাথে সম্পৃক্ত হয়েছেন। সকল মানুষের কিন্তু সেন্টিমেন্টের বিপক্ষে আপনি আপনার অবস্থান যখন হবে, যে আপনি সবাইকে অ্যাফেক্টেড করেছেন, সমস্ত শ্রেণীকে আপনি অ্যাফেক্টেড করেছেন, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, সমস্ত শ্রেণীর লোক কিন্তু অ্যাফেক্টেড হয়ে একটি বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে। সেই আন্দোলন সফল হয়েছে। সেই আন্দোলনের যারা পতিত স্বৈরাচার, তারা স্বাভাবিকভাবে প্রথম অবস্থায় বিভিন্ন কর্নার থেকে কিন্তু তারা হামলার শিকার হতেই পারে, বা তাদের এই নর্মাল বা স্বাভাবিক জীবনের ব্যাহত কিছুকাল হতেই পারে। এটাই কিন্তু স্বাভাবিক। এটাকে কিন্তু আপনি অস্বাভাবিক ধরার কোনো কারণ নাই। আপনার এই বক্তব্য আপনাদের নেতাকর্মীদেরকে উৎসাহিত করবে কিনা হামলা বা না, আমি আপনাকে উৎসাহিত করবে সেটা বলছি না। আমি বলছি যে আমরা রাজনৈতিক নেতারা বা কর্মীরা এই জায়গা থেকে কিন্তু আমরা সর্বোচ্চ এই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে মাঠে কিন্তু আমরা কাজ করছি। আপনি জনগণও কিন্তু অ্যাফেক্টেড হয়েছে। এখন কে কোন জায়গা থেকে, এই যে আইনজীবীরা বললেন যে দলীয় কোনো আইনজীবী কাউকে আঘাত করেছে, এরকম কোনো ঘটনা ঘটেছে? সাধারণ যারা ভুক্তভোগী তাদেরকে দ্বারা অনেকেই হয়তো হামলার শিকার হতে পারে আইনজীবীতে। সাধারণ আইনজীবীরাও তো এর সাথে রিলেটেড। দলীয় কোনো আইনজীবী, দলীয় কোনো কর্মী দ্বারা কিন্তু কেউ অ্যাফেক্টেড হয় নাই, সাধারণ মানুষ দ্বারা কিন্তু অ্যাফেক্টেড হয়েছে। আমরা আপনার বক্তব্য বুঝতে পেরেছি। রাজনৈতিক বিবেচনায় নেওয়ার কোনো কারণ আছে বলে আমার বোধহয় আমরা দর্শকরা বুঝতে পেরেছি। রাজনৈতিক নেতাকর্মীরা সর্বোচ্চ, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5ই অগাস্টের পরে কিন্তু জনসভা করে মানুষকে শান্ত রাখার জন্য সর্বোচ্চ তাদের এই বক্তব্য উপস্থাপন করেছেন এবং ধৈর্য ধারণ করতে বলেছে। এবং আমরাও কিন্তু মাঠ পর্যায়ে থেকে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, মানুষকে শান্ত রাখার জন্য, আপনি এখন যদি মনে করেন গণভবনে যারা গেছে, যারা একটি মুরগি নিয়ে গেছে, বা ওই গণভবনে যারা ওই 5ই অগাস্টের পরে যারা গেছে, তারা কি রাজনৈতিক কোনো নেতাকর্মী গেছে? সাধারণ যারা এই দেশের জনগণ, যারা ভুক্তভোগী, তারাই কিন্তু ওইখানে গেছে। আপনি কোনো রাজনৈতিক নেতাকর্মীদের কিন্তু ছবি আপনি এই গণভবনে গেছে এরকম কাউকে কিন্তু দেখাতে পারবেন। জনাবটুকু আমরা বুঝতে পেরেছি আপনার বক্তব্য। জনাব থেকে আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি নিজেই প্রসঙ্গটি তুলেছেন, জাতীয় ঐক্যে ডাক দিয়েছিলেন প্রধান উপদেষ্টা, আপনারা সেখানে বিভিন্ন রাজনৈতিক দল গিয়েছেন, সেখানে আসলে কোন বিষয়টাকে আপনারা আসলে জোর দিয়েছেন এবং সেটি কতটুকু কার্যকর, বা আমরা সাধারণ মানুষ সেটি দৃশ্যমান কি দেখতে পাবে সামনে, এরকম কিছু? না, আমরা তো একটা কথা বলেছি যে শুরুতেই যেটা বললাম, যে ডিসইনফরমেশন একটা বাংলাদেশের যে ক্যাম্পেইন চলছে এবং একটা যুদ্ধের মতো চাপিয়ে দিয়েছে, সেটা আমাদের মোকাবেলা করতে হবে। এবং আপাত দৃষ্টিতে পরিষ্কার যে তারা থামছে না, এবং আমাদেরকে সেটা অসত্যের বিরুদ্ধে এখন সত্য ঘটনা দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে। যেমনটা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র দিয়ে লড়াই করছি, আমরা সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সংহতি, সম্প্রীতি, আমাদের ঐক্য, নিরাপত্তা নিয়ে আমরা লড়াই করছি। এবং একই সাথে আমরা যেটা বলছি যে একটা বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ, সেইটার জায়গায় একটা কর্মসূচি, সিম্বলিক কর্মসূচি আসা দরকার। এবং হয়তো এটা গৃহীত হলে সরকার খুব দ্রুতই ঘোষণা করবে, একটা দিন 1 ঘন্টা 2 ঘন্টা সারা দেশের মানুষ ওই সময়ে যে যেখানে আছে সেখান থেকে জাতীয় পতাকা নিয়ে নেমে আসবে রাস্তায়। কিন্তু আপনি ঐক্যের কথা বলছেন, তো বিএনপি নেতা ডক্টর মঈন খান একটি মন্তব্য করেছেন যে এই জাতীয় ঐক্য যাতে আবার বাকশালে রূপ না নেয়, সেটি কাজে আসবে না, এরকম মন্তব্য করেছেন। না, এটা এটা কোন পরিপ্রেক্ষিতে বলেছেন উনি, আমি ঠিক আসলে জানি না। তো এখানে আমরা যে ঐক্যের কথাটা বলছি, সেটা তো আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা গড়ে উঠেছিল, সেটা একটা রাজনৈতিক রূপান্তরকে সম্পন্ন করা পর্যন্ত আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটা গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্র এবং প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং একটা নির্বাচন।
তো এই পুরো প্রসেসটাতে আমরা যাতে ঐক্যটা বজায় রাখতে পারি। রাজনৈতিক পার্থক্য তো আছেই, আমাদের এখানে আদর্শিক পার্থক্য আছে, এবং সেই আদর্শিক মতাদর্শিক দিকে অনেক পার্থক্য নিয়েও আমরা গতকালকে যারা উপস্থিত হয়েছেন, মানে উত্তর মেরু দক্ষিণ মেরু অবস্থাও আছে অনেক দলের মধ্যে। তো সেইখানে ধরেন এরা সবাই এক জায়গায় এসেছি যে আমরা বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে এবং আমাদের দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা যে প্রতিষ্ঠা করতে হবে সেই প্রশ্নে আমরা যথাসম্ভব ঐক্য বজায় রেখে আমরা এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এটা হচ্ছে আমাদের লক্ষ্যের জায়গা। ফলে আমার মনে হয় যে এই কাজগুলোর কথা বলা আছে। আমরা একটা বলেছি যে একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল করা যায় কিনা, যেখানে এই সরকার তো আসলে কারো প্রতিপক্ষ নয়, কারণ এই সরকার একটা মানে কোনো রাজনৈতিক দলও না, তারা এই সরকার আছে যারা অভ্যুত্থানের মধ্যে দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য হিসেবে মনে হয়েছে মোটা দাগে, এবং সেইখানে আমরা সমর্থন জানিয়েছি। ফলে স্টেক হোল্ডার যারা শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, সিভিল সোসাইটি এবং দেশের রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো, তারা সকলে মিলেই সমর্থন দেওয়া হয়েছে। তাদের সাথে একটা ঘনিষ্ঠ যোগাযোগের মধ্যেই রাষ্ট্র পরিচালনার দৈনন্দিন কাজ থেকে শুরু করে রাজনৈতিক উত্তরণটা চালানো দরকার। এখন এইটার ক্ষেত্রে যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে ভুল বোঝাবুঝিও তৈরি হচ্ছে, সেটা যাতে কম হয় সেজন্য একটা রাজনৈতিক দলগুলো সহ অন্যান্য অংশীজনের সাথে নিয়মিত আলোচনার একটা কাঠামো সরকারকে গড়ে তোলার ক্ষেত্রে আমরা প্রস্তাব করেছি, এবং সেটাও তারা বিবেচনা করবেন বলে বলেছেন যে জাতীয় রাজনৈতিক একটা কাউন্সিল গঠন করা, যেটা হয়তো নিয়মিত ভিত্তিতে তাদের সাথে বৈঠক করতে পারেন, এবং এই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়াটা দরকার। একই সাথে আমাদের দিক থেকে আমাদের এটা পরিষ্কার করতে হবে যে আমরা সুসম্পর্কের জায়গা চাই। ফলে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমরা আমাদের মতো করে আমাদের চেষ্টা চালিয়ে যেতে থাকবো। ভারত কিংবা যে কোনো দেশ যদি এখানে যে চেষ্টা বৈরী অবস্থা সৃষ্টি করলেও আমাদের দিক থেকে আমাদের অ্যাপ্রোচ কিন্তু হচ্ছে আমরা মর্যাদার ভিত্তিতে আমরা সুসম্পর্ক চাই, এবং ভারতের সাথে আমাদের যে অমীমাংসিত ইস্যুগুলো আছে, যে ধরনের জাতীয় স্বার্থবিরোধী চুক্তি করেছে বিগত সরকার, এগুলো আমরা রিভিউ করতে চাই, এবং বাংলাদেশের স্বার্থের উপর দাঁড়িয়ে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক হবে। এই কথা আমাদের খুবই পরিষ্কার পজিশন। মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার, আশা করি দর্শকরা বুঝতে পারবেন। আর জনাব সুলতান সালাউদ্দিনটুকু আপনাকে দিয়ে শেষ করতে চাই। যেমনটি জুনায়েদ সাকিব বলছিলেন যে ঐক্যের কথা, ভারতের ব্যাপারে তিনি তার মন্তব্যের কথা বলছিলেন, নির্বাচনী রোডম্যাপ যদি ঘোষণা না হয় কিংবা নির্বাচিত সরকার যদি না আসে, আপনি কি মনে করেন কিনা যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে ভারত কিংবা দেশের অভ্যন্তরে, এগুলো মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে দিনের পর দিন যদি এভাবে চলে? দিনের পর দিন তো একটি অনির্বাচিত সরকার এইভাবে চলতে পারে না। নির্বাচনী রোডম্যাপ দ্রুতই ঘোষণা করা উচিত। একটি নির্বাচিত সরকারের পক্ষে সকল বিষয় সামাল দেওয়া সম্ভব। কাজেই যত তাড়াতাড়ি একটি নির্বাচনী রোডম্যাপ সকলের সাথে আলোচনা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা আমরা করতে পারি, এবং নির্বাচিত সরকার মাধ্যমেই এই সকল যে ষড়যন্ত্র সকল সময়ই থাকবে, বিদ্যমান থাকবে, এটাই স্বাভাবিক। কে কতটুকু সামাল দিতে পারলো, আপনি যেটা বলেছেন যে এই সরকার সেটা দিনের পর দিন পারবে কিনা, দিনের পর দিন তাদের পক্ষে পারাটাই অনেক বেশি কঠিন তাদের পক্ষে। কাজেই আপনি যে অংশটি বলেছেন যে নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচিত সরকার, সেই জন্য আমরা বলি যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে, সকলের সাথে আলোচনা করে একটি নির্বাচনী রোডম্যাপ ঠিক করলে, এবং একটি নির্বাচিত সরকার জনগণের ভোটের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই সরকার গঠিত হবে, সেই সরকার অবশ্যই এই বিষয়গুলি সামাল দেওয়ার ক্ষেত্রে তারা ভূমিকা পালন করতে সক্ষম হবে আশা করি। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু বর্তমানে ঐক্যবদ্ধ রয়েছে একটি প্রশ্নে, যে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই, যেই গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, সকলেই সহমর্মিতা নিয়ে, সহযোগিতা মনোভাব নিয়ে, পরস্পর ভাই হিসাবে ঐক্যবদ্ধভাবে দেশটি আমরা যাতে পরিচালনা করতে পারি, সেই ব্যাপারে কিন্তু সকলে ঐক্যবদ্ধ। কেউ কিন্তু আগে সেই পতিত স্বৈরাচার বা কোনো স্বৈর শাসকের আবির্ভাব কেউ চায় না। মানুষ চায় একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সকলে ঐক্যবদ্ধভাবে, যেই ঐক্যের কথা বলা হচ্ছে সেটি গণতান্ত্রিক ঐক্য কিন্তু গড়ে উঠেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেই গণতান্ত্রিক ঐক্য কিন্তু সকলেই চায়। কাজেই একটি নির্বাচনের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক, যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই আন্দোলন করেছে তাদের নিয়েই আগামী নির্বাচনের পরে জাতীয় সরকার করব, জাতীয় ঐক্য গড়ে তুলব আমরা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই জিনিসটা একটু একটা কথা আমি শুধু বলি যে দেখুন, নির্বাচনের একটা রোড ম্যাপ সবাই চাইছে। এর মানে তো এই না যে কালকে কেউ নির্বাচন চাইছে। নির্বাচন যে তারিখেই হোক না কেন, আমাদের সংস্কারের প্রশ্ন আছে, কি সংস্কার করতে হবে, কতটা সময় লাগবে এবং কখন নির্বাচন সম্ভব। এই যে রোড ম্যাপটা, এই আলোচনার মধ্যে দিয়ে ঠিক করলে যেটা হবে, রাজনৈতিক স্থিতিশীলতা আনতে এটা সাহায্য করবে, এটা অর্থনৈতিক স্থিতিশীলতা আনতেও সাহায্য করবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আপনারা আমাদের অতিথিদের কথা শুনছিলেন। তারা সাম্প্রতিক সময় যে বিষয়গুলো দেশে ঘটছে এবং যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে ভারতের সাথে, এই বিষয়গুলো নিয়ে তারা মন্তব্য করেছেন এবং সম অধিকারের ভিত্তিতে তারা সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে জোর দেওয়ার কথা বলেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার কথাও তারা তুলে ধরেছেন। দর্শক, মেট্রো সেন্টার টু দ্য পয়েন্টের আজকের আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।